দীপাবলির আলোয় ইস্টবেঙ্গল জার্সির ওজন দুটো বিষয় নিয়ে আলোচনা করব। খুব হয়তো আকর্ষণীয় নাও লাগতে পারে অনেকের, বেশিরভাগই না লাগাটাই স্বাভাবিক। তো যাক, গত পরশু দিন আমার অফিসের এক সহকর্মী, সে আইরিশ, সে আমাকে হ্যাপি বিলেটেড দিওয়ালি লিখলো। তাকে উত্তরে আমি যেটা লিখলাম সেটা শুনে সে বলল মনে হচ্ছে চ্যাট জিপিটি উত্তরটা দিল। তারপর তার সাথে একটু আলোচনা করলাম দীপাবলি দিওয়ালি নিয়ে। আমি দুটো বিষয় নিয়ে এখানে আলোচনা করব। এক হচ্ছে যেটা নিয়ে ইস্টবেঙ্গল ফ্যান এবং ভারতবাসী বেশ বিভ্রান্ত আমি দেখেছি। এক হচ্ছে জার্সির ওজন, ইস্টবেঙ্গল জার্সির ওজন নাকি অনেকে নিতে পারে না, সেটা নিয়ে একটা একটা ভুল ব্যাখ্যা বা ভুল শিক্ষা আছে সামগ্রিকভাবে ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যে, সেটা নিয়ে আলোচনা করব। এবং আর একটা বিষয় নিয়ে গত বছর পর্যন্ত দেখেছিলাম বেশ জোরদার একটা ভ্রান্তি ছিল বাঙালিদের মধ্যে দীপাবলি দিওয়ালি নিয়ে, এবং সেটা নিয়ে অনেকেই মানে যারা খুব ঘোরতর প্রো বাঙালি তাদের মধ্যে একটু বেশি দেখেছিলাম, একটু একটু জ্ঞানের একটু সমস্যা দেখেছিলাম। তো দেখুন, দীপাবলি দিওয়ালি নিয়ে এর প্রথমে আলোচনাটা সেরে নিই। আলোচনাটা এই জন্য দরকার আছে যে আপনি এরকম হতে পারেন না যে আপনি ইস্টবেঙ্গলের জার্সির ব্যাপারে ভীষণ মানে খুব জ্ঞানী আর অন্য বিষয়ে আপনি অজ্ঞানী। মানে খুব কম হয় একটা মানুষ যে একটা বিষয়ে তার মধ্যে একটা জ্ঞানের অন্বেষণের খুব তীব্র ইচ্ছা আছে, অন্য বিষয়ে সে ভীষণ অশিক্ষিত। তো দীপাবলি দিওয়ালিতে আসি। আমরা জানি যে যখনই এই সময়টা আসে, এটা বেশ লেগে যায় গোটা ভারতবর্ষ জুড়ে, এটা দীপাবলি না দিওয়ালি। আমাকে অনেকে পাঠাতে থাকে, দেখো দাদা এ দিওয়ালি বললো বা এ দীপাবলি বললো। প্রথমত এই কথাটা দীপাবলি আর দিওয়ালি দুটো এসছে দ্বীপ থেকে এসছে, মানে প্রদীপ বা ছোট ল্যাম্প ইংলিশে, আর দিয়া সেটা একই মানে। এবার আপনারা বলতে পারেন এর কোন ভাষা? আপনার যদি বাংলা ভাষায় কথা বলেন, বাংলাতে দ্বীপ শব্দটা আছে, দীপ সাহা, মনে আছে? দীপ সাহাকে নিয়ে একসময় অনেক বাঙালি খুব বা ইস্টবেঙ্গল ফ্যান খুব বলা বলি করেছিল। তো আমার চ্যাট ফোনে বলেছিলাম দীপ সাহার বিভিন্ন খেলার ত্রুটি আছে। দীপ সাহা কিন্তু কোনো দক্ষিণী ব্যক্তি নয়, কেরালার ছেলে নয়, বাঙালি ছেলে। তো ও আপনারা দেখেছেন, ও তারপর দাঁড়াতেও পারেনি। দীপ সাহা, সেই দীপ দিয়া, প্রচুর মেয়ের নাম আছে, বাঙালি মেয়ের নাম দিয়া আছে। এবার ঘটনা হচ্ছে যে কোন ভাষায় আপনি কথা বলছেন সেই ভাষার ওপর নির্ভর করে কেউ হয়তো দ্বীপ শব্দটা বেশি ব্যবহার করে, কেউ দিয়া শব্দটা বেশি ব্যবহার করে। কিন্তু বাংলা ভাষা নিয়ে যদি আপনার কৌতূহল থেকে থাকে, দ্বীপ দিয়া দুটোই কিন্তু আছে। সুতরাং দ্বীপ আলি বা দিওয়ালি মানে প্রচুর আলোর একটা রোশনি। এবার ঘটনা হচ্ছে দিওয়ালি কেন করে, এটা নিয়ে অনেকে শুরু করে না আমাদের কালী পুজো আছে, ওদের দিওয়ালি আছে। দেখুন, আপনি যদি এইটা নিয়ে আমি গত বছর 1 বছর আগে বা 2 বছর আগে বক্তব্য পেশ করেছিলাম, 1 বছর আগে খুব সম্ভবত। দীপাবলি বা দিওয়ালি গোটা ভারতবর্ষ জুড়ে একাধিক কারণে পালিত হয়। আপনারা একটু সার্চ করে দেখবেন, আমি অন্তত দেখেছিলাম 7টা থেকে 9টা বিভিন্ন কারণে। কোনোটা রামচন্দ্রের কারণে, কোনোটা লক্ষ্মী পুজো, এই পুজো, বিভিন্ন কারণে এই সময়টাতে বিভিন্ন লোকজন বিভিন্ন উৎসব পালন করেন, এবং সেই পালনগুলো করতে গিয়ে তারা বিভিন্ন কারণে আলোর ব্যবহার করেন বা আলোর রোশনাই। যেমন বাঙালিদের এই সময় ভূত চতুর্দশী আছে। আমি একটা ছবি শেয়ার করেছিলাম, আমার বাড়িতে উদযাপিত হয়েছিল, যেখানে 14খানা প্রদীপ জ্বালিয়ে আপনার 14 পুরুষকে উৎসর্গ করা হয়। এরকম গোটা ভারত জুড়ে বিভিন্ন কারণে কিন্তু এই সময় আলোর ব্যবহার করা হয়, এবং এই আলোর যে ম্যানিফেস্টেশন অফ ইউর সেলিব্রেশন থ্রু লাইট, এইটাই হলো দিওয়ালি বা দীপাবলি। এবার কে কী কারণে আলোর ব্যবহার করছে সেটা সেই বলতে পারে, হ্যাঁ, কিন্তু কারণ বিভিন্ন রয়েছে। সুতরাং এই দীপাবলিটা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু কোনো একটা উৎসব বা ফেস্টিভ্যাল নয়। এটা হচ্ছে আপনার ফেস্টিভ্যাল, আপনি কীভাবে আনন্দ আপনি বহিঃপ্রকাশ করছেন, বা আপনি এই ধরুন 14 পুরুষকে উৎসর্গ করছেন, আপনি কীভাবে করছেন, ঠিক আছে, টুল। তো সেই জন্যই মানে যেমন ধরুন আপনি জন্মদিন পালন করছেন, হয়তো আপনার 14 বছর বয়স, 15 বছর বয়স, 14টা ক্যান্ডেল আপনি জ্বালান। তা আপনি কেউ যদি জিজ্ঞেস করে আপনি কী করছো, আমি ক্যান্ডেল উৎসব করছি বা লাইট উৎসব, তা তো বলবেন না, আমি আমার জন্মদিন পালন করছি। আপনার জন্মদিন পালন করতে গিয়ে আপনি 14খানা হয়তো মোমবাতি জ্বালালেন বা 15টা মোমবাতি জ্বালালেন। তো কারণটা জানা দরকার। তো সেই জন্য এই যে আমরা যে মূল কারণটা জানি না, সেই জন্য তো বিভেদ। এই তোমার দিওয়ালি, আমার দীপাবলি। ঘটনাচক্রে এই সময় কালী পুজো হয়, এই অমাবস্যায় কালী পুজো এই সময়টা, এবং এইটা কিন্তু এখন দেখছি মানে
অনেক পাশ্চাত্য লোকে নিয়ে আগ্রহী হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে পাশ্চাত্য এই জিনিসটা ছিল যে প্যাগান রিলিজিয়ান বলেছিল, যে ধর্মটা ছিল গোটা বিশ্ব জুড়ে খ্রিস্টানির আবির্ভাবের আগে, পরবর্তীকালে ইসলামের আগে, মানে খ্রিস্টানিটিরও আগে যেটা এসেছিলো। খ্রিস্টানিটি তো আপনার 42 এডিতে আনা হয়েছিল কনস্টান্টিনোপলে, বাইজেন্টাইন এম্পায়ার নিয়ে এসেছিলো খ্রিস্টানিটির আমদানি সেই সময় হয়েছিল 42 এডিতে, বিসিতে নয়, 42 এডি। হ্যাঁ, খ্রিস্ট জন্মের 42 বছর পরে হয়েছিল ঘটনাটা, স্পষ্টগত বিষয়ে যাচ্ছি না। তো তার আগে যে গোটা ইউরোপ জুড়ে যে ধর্মটা ছিল সেটা প্যাগান রিলিজিয়ান বলে, এবং সেই ধর্মে কিন্তু এই ধরনের এখন আপনারা যেটা দেখছেন বলে না হিন্দু দেব দেবতা পাওয়া গেছে, তার মানে ওরকম গোটা বিশ্ব জুড়েই ছিল। তো এখন তার রেমিনিসেন্স আমরা কৃষিতে দেখি, মানে হ্যালোউইন যে উৎসবটা পালিত হয়, প্রথমে শুরু হয়েছিল আপনার এই ইউরোপ জুড়ে বা আপনার আমেরিকা, এখন ইন্ডিয়া তো দেখবেন। ও আজকে চকলেট কিছু কিনতে হয়, ভুলেই গেছিলাম। আমাদের এখানে আজকে হ্যালোউইন রয়েছে, ওই বাচ্চারা আসে চকলেট টকলেট নেওয়ার জন্য, তো কিছু কিনে রাখতে হবে না তো বাজে লাগে, কত বছর ছিল না, বিস্কুট টিস্কুট দিতে হয়েছিল। তো হ্যালোউইনটা হচ্ছে আপনার একই ধরনেরই, কিন্তু এটা এখনও এই মানে একটু ব্যবসায়ীর বাচ্চাদের শিশু সুলভ একটা উৎসব হয়ে গেছে। অফিসে জানেন হ্যালোউইন পার্টি হয় বিভিন্ন দেশে, আমেরিকাতে বিশেষ করে। আর ওই মুখোশ টুকোশ পরে মানে ধর্মের ব্যাপারটা সরে গেছে, এটা একটা কমার্শিয়াল, একটা বাচ্চাদের নির্মল একটা আনন্দের ব্যাপার হয়ে গেছে। তো এই গোটা ব্যাপারটা দেখবেন এই সময় জুড়ে 2-3 দিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন, কেন 2-3 দিন ধরে হয়, কারণ একটা ইভেন্ট ঘটছে না, মানে কেউ লক্ষ্মী পুজো করছে, কেউ রামচন্দ্রের বনবাস থেকে ফেরত আসা উদযাপন করছে, মানে বিভিন্ন কারণ আছে, সেই জন্য এগুলো আলাদা আলাদা দিনে হয়। ঠিক আছে, তোমাদের দিওয়ালি ওদিন, আজকে আমাদের দীপাবলি, ব্যাপারটা সেরকম নয়। কিন্তু আপনি যখন সঠিক কারণে প্রতিবাদ করবেন ঠিক আছে, কিন্তু নিজেকে অশিক্ষিত করে প্রতিবাদটা করবেন না। যেমন এবার ইস্টবেঙ্গলের জার্সির ওজনের ব্যাপারে আসি, আমি দেখি অনেকেই বলে যে জার্সির ওজনটা নিতে পারলো না অমুক, এটা আমি নিজেও, মানে এমন তো নয় যে আমি জন্মে থেকে সমস্ত কিছু জেনে গেছি। মানুষ শূন্য নলেজ নিয়ে, জ্ঞান নিয়ে জন্মায়, তারপর সে চেষ্টা করে নিজেকে জ্ঞান অর্জন করা বা জ্ঞানের অন্বেষণ করার একটা চেষ্টা থাকে মানুষের মধ্যে। তো এই ধারণাটা বদ্ধমূল ধারণা, জার্সির ওজন নিতে পারলো না, সমর্থকের চাপ, এটা আমারও ছিল এককালে। পরবর্তীকালে মানে ভাবতে ভাবতে আমি বুঝতে পেরেছি যে না, এই ভাবনাটা ভুল, মানে এটা হচ্ছে আমাদের একটা অজ্ঞানতা। যেমন মানুষ এককালে ভাবতো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, পরবর্তীকালে মানুষ নিজের ভুলটা জানতে পারলো। আপনি তো এইভাবেই শিক্ষিত হন না। তো এই যে জার্সির চাপটা নিতে পারলো না, এইটা নিয়ে আলোচনা করবো, কেন অনেকেই দেখি বলে যে জেসিন তো কলকাতা ফুটবল লিগে ভালো খেলছে, কেন ওকে সুযোগ দেওয়া হবে না আইএসএলে। হয়তো জেসিনকে নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করব, একটা জাস্ট স্যাম্পল হিসেবে। আর জার্সির ওজন নিতে পারলো না, এইটা বলতে গিয়ে আরও একটা উদাহরণ দেবো। তখন আমি কলকাতায় চাকরি করতাম, একটা বড় একটা কনসালটেন্সি কোম্পানিতে। তো সেখানে একটা কালচারাল গ্রুপ ছিল, তো কালচারাল গ্রুপে আমি ছিলাম। তো ওদের ধরুন বিভিন্ন গানের অনুষ্ঠান হতো, সেখানে ধরুন ওই জাজের কাজ টাজ করতে হতো অল্প হলেও, যেরকম হয় মানে অফিস পাড়ার অনুষ্ঠান। তো আমাদের একটা গানের একটা গ্রুপও ছিল ওরকম সেখানে। তো সেখানে একজন ছিল খুব উৎসাহী এক ব্যক্তি, সে একটা মানে কলকাতায় আগে তো অনেক সিঙ্গেল হল ছিল, সিঙ্গেল থিয়েটার হল, সে একটা হলের মালিকও ছিল, ওই পৈতৃক সূত্রে পাওয়া, এমনি ব্যক্তি হিসেবে খুবই ভালো, এবং তার গানে খুব প্যাশন ছিল, কিশোর কণ্ঠী গান গাইতো। তার একটা সমস্যা ছিল, সে তালের সাথে গাইতে পারতো না, মানে যেহেতু সে সেইভাবে রপ্ত করেনি। তো আমরা একটা অনুষ্ঠান করবো ঠিক করেছিলাম, তার জন্য অবশ্যই অর্কেস্ট্রা ভাড়া করা হয়েছিল। এবার যখন তবলার সাথে তাকে প্র্যাকটিস করানো হচ্ছে, সে তালঠাল হারিয়ে ফেলছে, মানে এমনি সে খুব সুরে গান গাইতে পারে, মানে কিশোর কণ্ঠী যে টিপিক্যাল গানগুলো। তো যে মুহূর্তে তাকে তাল দেওয়া হচ্ছে, সে তালটা তার কেটে যাচ্ছে, মানে সে তারপর সুর হারিয়ে ফেলছে সে। তো বোঝা গেল কি যে সে সেভাবে রপ্তটা করেনি, মানে তালের ঠেকা, মানে তবলার ঠেকার সাথে গান গাওয়াটা সে রপ্ত করেনি, যার দরুন সে তবলার সাথে তো পারবেই না, এবং তাকে যদি আপনি অনুষ্ঠান মঞ্চে তুলে দেন তবলা দিয়ে, সে পারবে না। তো তখন কী করা হলো, এমন একটা গান চয়ন করা হলো তার জন্য, যেটা মানে তবলা ছাড়া মোটামুটি সে কোনোভাবে ম্যানেজ করে দিতে পারবে। তো তারপর একটা অনুষ্ঠান হলো, দুটো অনুষ্ঠান করেছিলাম আমরা, একটা ব্যক্তিগত অনুষ্ঠানও করেছিলাম, প্রাইভেট অনুষ্ঠান, তার কিছুদিন বাদে। তো সেরকমই তাকে গান দেওয়া হয়েছিল। শুনতে একটু খারাপ লাগে, মানে নুন ছাড়া মাংস লাগে তাল ছাড়া গান শুনতে বা তবলার ঠেকা ছাড়া, কিন্তু এইভাবে ম্যানেজ করা হয়েছিল। কিন্তু এইটা তো মানে পরিষ্কার হয়ে গেল যে তাকে দিয়ে বেশি দূর গান গাওয়ানো যাবে না, কারণ সে তালের সাথে রপ্ত করেনি।
তো সেরকমই আপনারা যে ফুটবলারের ক্ষেত্রেও ভাবেন, ফুটবলটা যদি কেউ খুব ভালোভাবে রপ্ত করে থাকে, শিক্ষিতভাবে এডুকেটেড, সে কিন্তু যে কোনো মঞ্চে গিয়ে গাইতে পারে বা তার উত্তরোত্তর উন্নতি ঘটতে পারে খেলোয়াড়। এবার আপনার ধরুন জেসিনের কথা যদি বলেন, বা যে কোনো একটা উদাহরণ আমি বলছি যে কেন জেসিন পারে না হায়ার লেভেলে গিয়ে, তার কারণ হচ্ছে ধরুন কলকাতা ফুটবল লিগের যে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস যেগুলো রয়েছে, কন্ডিশন আইএসএলে তো এক নয়। ইন টার্মস অফ স্পিড, আপনাকে কতটা মানে আগ্রাসন দেখাবে আপনার অপোনেন্ট, কতটা আপনার চেস করছে, কতটা আপনি ওপেন স্পেস পাচ্ছেন, আপনার ডিফেন্ডাররা কতটা বেশি এডুকেটেড, সেটা তো তফাৎ আছে, অবশ্যই আছে না। আইএসএলের লেভেলে যেসব প্লেয়াররা খেলে, বিদেশি বা দেশীয়রা, কলকাতা ফুটবলকে তো সবাই তো একরকম খেলে না, মিলিজুলি একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে জেসিন যেই অ্যাডভান্টেজটা পাচ্ছে কলকাতা লিগে, সেই অ্যাডভান্টেজটা মানে ইন টার্মস অফ ফুটবলিং অ্যাডভান্টেজ, সেটা সে ওখানেও পাচ্ছে কি না, আইএসএলও পাচ্ছে কি না। যদি দেখেন যে জেসিনের সাফল্যের মূল যে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, সেই সব ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলো অ্যাবসেন্ট ইন আইএসএল, বুঝবেন ও তাহলে ওপর লেভেলে পারবে না, সফল হতে পারবে না। এই জন্য আপনারা দেখবেন যে আমি আমার চ্যাট ফোরামে যতজন প্লেয়ারের নাম বলেছি, তাহলে কেউ দাঁড়াতে পারেনি। সেই হিমাংশু জাংলা থেকে শুরু করে, একটা ছেলে মনে আছে ওই হিমাংশু জাংলার সাথে খেলতো, একটা বেশ গাট্টা গোটা পাঞ্জাবি ছেলে, আন্ডার 17 খুব নাম করেছিল, গুরসিমরাত না কি যেন, বোধহয় পরবর্তীকালে মুম্বাইতে জয়েন করেছিল। তো ওকে নিয়ে একসময় খুব হইচই শুরু করেছিল ইস্টবেঙ্গল ফ্যানরা, যখন হইচই শুরু করেছিল, ইনক্লুডিং ডেভিড। সেই হইচইয়ের সময় মানে পিক টাইমে কিন্তু আমি আমার চ্যাট ফোরামে আমি এবং কয়েকজন মিলে আলোচনা করেছিলাম যে এরা দাঁড়াতে পারবে না। কেন দাঁড়াতে পারবে না? একই কারণে। আমরা বিশ্লেষণ করেছিলাম যে এ যেই লেভেলে অপারেট করছে, এর সাফল্যের যে মূল রসদ, সেই রসদগুলো পরবর্তী ধাপে সে পাবে কি না, সেটা খুব ইম্পর্টেন্ট জানা। মানে হায়ার লেভেলে সেই ফ্যাক্টরগুলো সে পাবে কি না। ধরুন একটা খুব ওপেন স্পেস পাচ্ছে একটা ছেলে, সেই ওপেন স্পেসটা একটা লোয়ার লেভেল আপনি পাচ্ছেন, সেই ওপেন স্পেসটা সে খুব এক্সপ্লয়েট করছে এবং তার সাফল্যের মূল কন্ট্রিবিউটিং ফ্যাক্টর সেই ওপেন স্পেসটা, তাহলে কিন্তু সে পরবর্তী ধাপে গিয়ে কিছু করতে পারবে না, কেন ওই ওপেন স্পেসটা সে পাবে না পরবর্তী ধাপে। সেই জন্য আমার মনে আছে বহু বছর আগে, তখন টাটা থেকে একটা সুপার সকার সিরিজ করতো, আপনারা অনেকেই হয়তো জানবেন না, মানে প্রত্যেক বছর একটা নামি দামি ক্লাবকে নিয়ে আসতো, বিদেশ থেকে এনে ভারতে 3-4টে ম্যাচ খেলাতো। তো সেরকমই একবার সাও পাওলোর একটা টিমকে নিয়ে এলো, সাও পাওলোর ফার্স্ট টিমকে নয়, ওদের যে জুনিয়র টিমকে নিয়ে এলো। তো একটা ম্যাচে সাও পাওলো ড্র করলো শেষে বোধহয় কলকাতার আইএফএ টিমের সাথে, প্রচুর গোল মিস করেছিল। কিন্তু গোল মিসগুলো কীরকম করেছিল, ধরুন একটা বল পেলো একটা সাও পাওলোর একটা ফরওয়ার্ড, সে সেটাকে ফার্স্ট টাইম শট মেরে দিল, কিন্তু তার সামনে প্রচুর স্পেস ছিল, প্রচুর টাইম ছিল, সে যদি বলটা ধরে শট মারতো অবধারিত গোলটা হতো, কিন্তু সে সেটা মারেনি। কেন মারেনি? কেন সে জানে তাকে যদি সাও পাওলোর ফার্স্ট টিমে যেতে হয় বা ব্রাজিলের হয়ে কোনো দিন খেলতে হয়, সে কিন্তু সময়টা পাবে না। তাই সে ছোটোবেলা থেকেই ওইটা রপ্ত করার চেষ্টা করছে যে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, যেই ফ্র্যাকশন অফ সেকেন্ড তাকে দেওয়া হবে হায়ার লেভেলে, সেই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সে এক্সিকিউট করতে পারছে কিনা, একটা অ্যাক্ট কারেক্টলি করতে পারছে কিনা। কেন লাভ কী? ধরুন লোয়ার লেভেলে সে 2 সেকেন্ড পাচ্ছে, সে আর 2 সেকেন্ডে বলটা ধরে শট মারলো, গোল করে দিল। কিন্তু হায়ার লেভেলে সে তো ফ্র্যাকশন অফ সেকেন্ড পাবে, তো তাকে ছোটোবেলা থেকে সেটা রপ্ত করতে হবে না। নয়তো এই ছোটোবেলা আপনি হিরো হবেন, যেমন হয় প্রচুর ছেলে দেখবেন ছোটোবেলা গোল করছে, যেমন এই আপনারা কলকাতা ফুটবল লিগেও দেখেন জেসিন প্রচুর গোল করছে, কিন্তু হায়ার লেভেলেও পারবে না। এইটা হলো মূল কথা। আরও একটা কারণ, জার্সি ওজন আপনারা নিতে পারেন, আপনারা কেন ভুল ব্যাখ্যা করেন বা কেন আপনাদের বারবার ভুল হয়, সেটা হচ্ছে আপনারা একটা খেলোয়াড়কে যখন দেখেন, তখন তার কিছু গোল্ডেন মোমেন্টস দেখেন, মানে সে একটা কখনো একটা গোল করলো সেটা দেখেন। কিন্তু আমি যেটা করি, মানে আমি বলছি না যে আমি ছোটোবেলা থেকে করি, ছোটোবেলা সম্ভবও ছিল না, কারণ ছোটোবেলা তো ওই আপনার ওই টিভিতে খেলা দেখাতো আর রিপ্লে টিপ্লে হতো না। আর সত্যি বলছি, মানে আপনার যেমন এখন অনেকে ফুটবলে মূর্খ, আমিও ছিলাম মূর্খ, চেষ্টা করি মানে নিজেকে শিক্ষিত করার, আর কিছুই নয়। তো আমার যেমন এখন মনে হয় আগে যাদেরকে অনেকে আমি হিরো ভাবতাম, এখন যদি বিশ্লেষণ করি তাদেরকে হয়তো জেসিন এমনই ভাববো। যাকে যেটা ঘটনা হচ্ছে, জেসিন বা এই ধরনের আমান রোশাল প্রত্যেককে নিয়ে আপনারা অনেকে যখন নাচানাচি করছেন, সেই আপনাদের নাচানাচির পিক টাইমে কিন্তু আমি বলে দিয়েছিলাম, বা আমি যখন বলছি আমি ছাড়াও কয়েকজন বলেছিল আমার চ্যাট ফোরামে যে তারা বেসিক্যালি আনএডুকেটেড প্লেয়ার, কিছু করতে পারবে না। কেন বলেছিলাম বা কীভাবে বলেছেন? খুব সহজ কথা। এখন তো মানে কলকাতা ফুটবল লিগ থেকে ম্যাচ সমস্ত ইউটিউবে থাকে বা ওটিটিতে থাকে, আপনি
যতবার ইচ্ছে রিপ্লে দেখতে পারেন। তো আমি যখন এদের খেলাগুলো দেখি, ধরুন আমি রোশালকে বিশ্লেষণ করছি, তো অন্তত 2-3 বার দেখি, পুরো ম্যাচটা দেখি যতক্ষণ রোশাল খেলছে, এবং রোশালের পুরো মুভমেন্টটা আমি দেখি, মানে সারাক্ষণ দেখি। মানে এমন নয় যে পরীক্ষার খাতায় যেমন বলেছি না, কেউ 20টা অঙ্ক দেওয়া হলো, কেউ 2টো অঙ্ক ঠিক করে লাফালাফি শুরু করে দিল, আমার 2টো অঙ্ক ঠিক হয়েছে, যেটা বাস্তব জীবনে ঘটে না। মানে আপনি যদি 18টা অঙ্ক ভুল করেন, মানে এটা ভীষণ লজ্জার বিষয়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেখা যায় ফুটবল ক্ষেত্রে আমরা যখন বিশ্লেষণ করি, কেউ 20টার মধ্যে 2টো অঙ্ক পারলো, তাকে নিয়ে আমরা লাফালাফি শুরু করে দিই, তো 2টো অঙ্ক পারলো, একে কেন আইএসএলে খেলানো হবে না, গেম টাইম দেওয়া হবে না, যে বাকি 18টা অঙ্ক ভুল করলো, এটা আমরা ভুলে যাই। তো আমি যখন খেলোয়াড়ের খেলা দেখি, বারংবার দেখি রিপ্লেতে, তো দেখি যে সে সারাক্ষণ কী করছে, বলটা মানে যতক্ষণ তার উপর ক্যামেরাটা অন্তত থাকে। আমি যদি ক্যামেরাতে দেখি, আমি তো অফ দ্য ক্যামেরা মোমেন্ট দেখতে পারবেন, কিন্তু অন দ্য ক্যামেরা মোমেন্ট আমি দেখি তার সারাক্ষণ সে বলটা পাওয়া বা না পাওয়া, বল যখন তার হাতে নেই তখন বা পায়ে নেই, তখন সে ঠিক কীভাবে নিজেকে ম্যানেজ করছে, মানে নিজের মুভমেন্ট, এগুলো প্রত্যেকটা মুহূর্ত দেখেই তারপর আমি বলি, মানে ওই বল যখন তার পায় এবং সে একটা শট মারলো, গোল করলো, শুধু সেই মুহূর্তটা দেখি না, ঠিক আছে? সেই জন্যই মানে আমি যেইভাবে যে এডুকেটেড গেস্টটা করি, সেগুলো লেগে যায়, আর কোনো কারণ নেই, মানে আর কোনো টুকটাক নেই। সেই কারণে আপনারা দেখবেন ডেভিড ফেলিওর করেছে, বা হিমাংশু জাংরা, আপনারা তো ভুলেই গেছেন, এক সময় আপনারা প্রত্যেকেই নাচানাচি করেছিলেন হিমাংশু জাংরাকে নিয়ে। তারপরেই অনিকেত যাদব বলেছিল এটাকে নিয়ে। এটা হলো কথা। এবং বিদেশিদের ক্ষেত্রেও আমি যেটা বলবো, যে বিদেশিরা জার্সির ওজন নিতে পারেনি, এটাও সঠিক কথা নয়। আপনার দেখবেন না, অতীতে তো অত আমাদের বাজেট ছিল না, তো খুব কম টাকায় আনা হতো, কখনো লেগে যেত, কখনো লাগতো না। তখন বেশিরভাগই খুব একটা টেকনিক্যাল, খুব একটা ভালো প্লেয়ার ছিল না যাদেরকে আমরা আনতাম। এবং কিছু ক্ষেত্রে হয়তো টেকনিক্যালি সে ভালো, কিন্তু মেন্টালি হয়তো সে ভালো না। দেখুন, একটা প্রফেশনালের দুটো অ্যাসপেক্ট আছে, তার টেকনিক্যাল স্কিল আর তার সফট স্কিল, ঠিক আছে? যেমন দিয়ামান্টাকাসের ক্ষেত্রে যেটা একটা সমস্যা হচ্ছিল, দিয়ামান্টাকাসে অল্প একটু চোট ছিল, কিন্তু তার চেয়েও বেশি বড় যেটা সমস্যা ছিল, দিয়ামান্টাকাস হয়তো নিজেকে মেন্টালি অ্যাডাপ্ট করতে পারছিল না। মানে যে ভারতের ফুটবলের যেটা অশিক্ষা রয়েছে, মানে ওকে ঠিকঠাক ধরুন ক্রস দিচ্ছিল না বিষ্ণু, সেটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারছিল না। মানে আপনি যতই শিক্ষিত হন না কেন টেকনিক্যালি, আপনাকে কিন্তু একটু সফট স্কিলটা আপনাকে জানতে হবে। কর্মক্ষেত্রে হয়, ধরুন আমি যখন কাজ করছি, বিদেশে বসে কাজ করছি, আমি যখন একটা আমেরিকানের সাথে কাজ করছি, আমি যখন একটা ইংল্যান্ডের লোকের সাথে কাজ করছি, বা আমি একজন ধরনের জার্মান লোকের সাথে কাজ করছি, বা একটা কোরিয়ানের সাথে কাজ করছি, একটা ইন্ডিয়ানের সাথে কাজ করছি, আমার টেকনিক্যাল স্কিলটা তো একই থাকছে, আমি যেটা জানি সেটা আমার জানি, কিন্তু আমার সফট স্কিলটা বদলে যাচ্ছে। মানে যেমন যখন একটা ভারতীয়র সাথে কাজ করছি, সে আবার বাঙালি ভারতীয় নাকি একটা দক্ষিণী ভারতীয়, তামিল ভারতীয় নাকি কেরালিয়ান ভারতীয়, আমাকে কিন্তু জানতে হচ্ছে, তার মনটাকে জানতে হচ্ছে, তার কি খামতি, তার টেকনিক্যাল খামতি, তার সফট স্কিল খামতি, দুটো জেনে তারপর কিন্তু তার সাথে আমার ডিল করতে হচ্ছে। একজন চাইনিজের সাথেও সেইভাবে ডিল করতে হচ্ছে, একজন আমেরিকানের সাথেও সেইভাবে ডিল করতে হচ্ছে, একজন শ্বেতাঙ্গ আমেরিকান নাকি একজন আফ্রিকান আমেরিকান, তাদের মনটা, তাদের কী সমস্যা, সেটা বুঝে আমায় ডিল করতে হচ্ছে। আমার যে টেকনিক্যাল নলেজ সেটা তো কনস্ট্যান্ট থাকছে, কিন্তু যেটা আমাকে ভ্যারি করতে হয় আমার সফট স্কিলটা, ঠিক আছে? তো দিয়ামান্টাকাসের ক্ষেত্রে যেটা হয়েছিল, দিয়ামান্টাকাস হয়তো যেইভাবে ওর গ্রিসের ফার্স্ট ডিভিশনের প্লেয়ারদের সাথে ডিল করতো মেন্টালি, ও সেইভাবে হয়তো বিষ্ণুদের সাথেও ডিল করছিল, ভাবছিল বিষ্ণু ঠিকঠাক ক্রসগুলো করবে, সেটা ও করতে পারেনি। তো এইটা আপনি ইভ্যালুয়েট করতেই পারেন একজনকে হায়ার করার আগে, তার সফট স্কিল অ্যাডাপ্টিবিলিটি কীরকম। যদি না পারেন, সে হয়তো ব্যর্থ হবে, তখন আপনি বলেন জার্সির ওজনটা নিতে পারলো না। তো আন্ডারলাইন বা সামারি হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যেখানে আপনার ফেলিয়ার হয়েছে, আপনি যদি এইটা বলে দেন একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট যে জার্সির ওজনটা নিতে পারলো না, সেক্ষেত্রে আপনার একটা অশিক্ষা থেকে গেল, আপনি বারংবার একই ভুল করতে থাকবেন ভবিষ্যতে। কিন্তু আপনি যদি বোঝার চেষ্টা করেন ঠিক কী কারণে সে জার্সির ওজনটা নিতে পারলেন, বা সে ফেলিয়ার হলো ইস্ট বেঙ্গলে, তাহলে আপনি প্রবাবিলিটি অফ ফেলিয়ার কমাতে পারবেন ভবিষ্যতে। আশা করি এই আলোচনাটা অনেকের কাজে লাগবে, বেশিরভাগই অবশ্যই কাজে লাগবে না। সকলে ভালো থাকবেন।